নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা আরপিএফ প্রিভিয়াস ইয়ারের একটা সেট করব, যেটা 24/1/2019 হয়েছিল। আজকে তার থার্ড শিফট করব। এর আগে আমরা ফার্স্ট শিফট করেছি। এগুলো দেওয়ার উদ্দেশ্য এটাই, আমি এইখানে এক্সট্রা ডিটেলস কিছু বলবো না, জাস্ট কোশ্চেন এবং অ্যান্সার বলে যাব। এগুলো দেওয়ার উদ্দেশ্য একটাই, জাস্ট তোমরা কোশ্চেন সম্বন্ধে একটা অবগত হও, কীরকম টাইপের কোশ্চেন আসে এবং সেখানে সায়েন্স কেমন আসে বা হিস্ট্রি জিওগ্রাফির পরিমাণ কেমন কি থাকে, জাস্ট এটা জানার জন্য। ওকে, আর যারা এখনও আগের আমি যে সেট দিয়েছি, আজকে 13 নম্বর সেট দিয়েছি, তো 1 থেকে 13 পর্যন্ত যেসব সেটগুলো দিয়েছি তোমরা অবশ্যই সেগুলো দেখে নিও। সেখানে কিন্তু শুধুমাত্র এই আরপিএফের জন্য ইম্পর্টেন্ট তা না, সেগুলো কিন্তু আগামী যে কোনো পরীক্ষার জন্য, মানে আপকামিং যেসব পরীক্ষা আছে, ধরো এলপি টেকনিশিয়ান বলো, আরবি গ্রুপ ডি বলো, এনটিপিসি, এছাড়াও যেসব সিএইচএসএল, সিজিএল, এমটিএস, আরও বিভিন্ন যেসব পরীক্ষা আছে সব পরীক্ষার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। চলো আজকে 24/1/2019 থার্ড শিফট নিয়ে আলোচনা করি। দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, তার আগে একটুখানি একটা জিনিস চেঞ্জ করে নিই একটু। ওকে চলো দেখো ফার্স্ট কোশ্চেন, আজকের ফার্স্ট কোশ্চেন বলছে অর্থনীতির ঝুঁকি কমাতে। আচ্ছা, এগুলো একটা জিনিস বলি, আমি যেহেতু এটা ট্রান্সলেট করতে হয়েছে বাংলাতে তোমার ইংলিশকে, তো এইখানে একটু হালকা চেঞ্জ আছে, মানে ভাষাগত একটু কেমন কেমন লাগছে আমারও নিজেরও, তো সেখানে আমি বিষয়বস্তু তোমাদের বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। বলছে অর্থনীতির ক্ষেত্রে ঝুঁকি কমাতে কোনো বস্তুকে কিভাবে ব্যবহার করা হয়। বলছে বাধা, নীতি, বিমা নাকি খারাপ ঋণ। তো রাইট অ্যান্সার বিমা হিসাবে। কেননা আমরা কি করি, বিমা হিসাবে যে কোনো বস্তুকে যদি ঝুঁকি, কোনো জিনিস সাপোজ আমার বিপদের ঝুঁকি আছে, তাহলে আমরা কি করি, আমরা বিমা করি। তো অ্যাকচুয়ালি এটাই বলতে চেয়েছে এখানে, যে অর্থনীতির ক্ষেত্রে ঝুঁকি কমাতে কোনো বস্তুকে কীভাবে ব্যবহার করা হয়, বিমা হিসাবে ব্যবহার করা হয়। পরবর্তী কোশ্চেন দেখো, ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর ক্লাইমেট চেঞ্জ বেসড এগ্রিকালচার, মানে এটা NICR এর সম্পূর্ণ নাম, এটা কী দ্বারা চালু হয়েছে। ICMR, যেটা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, ICIR, দেখো ICIR একটা পরীক্ষা হয় কিন্তু, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, তারপরে IRDA বিমা নিয়ন্ত্রক উন্নয়ন কর্তৃপক্ষ, নাকি IMD ভারত আবহাওয়া বিভাগ। তো রাইট অ্যান্সার কী হবে, রাইট অ্যান্সার অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ICAR, এটাই কিন্তু ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর ক্লাইমেট চেঞ্জ বেসড এগ্রিকালচার। তো এটা কার দ্বারা চালু হয়েছে, এটা কিন্তু ICAR, যে সম্পূর্ণ নাম ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। নিচের কোন ব্যক্তি বিশ্বকবি নামে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর, বালগঙ্গাধর তিলক, সুব্রমণ্যম ভারতী, মা V.O. চিদম্বরম পিল্লাই। তো রাইট অ্যান্সার কী হবে, সবাই জানো, সকলেই রাইট অ্যান্সার, বিশ্বকবি নামে পরিচিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী কোশ্চেন দেখো, তো কোশ্চেন নাম্বার 3, ক্রিপস মিশন কবে ভারতে আসে বলেছে। তো দেখো 1944, 1943, 1945 নাকি 1942, ক্রিপস মিশন কবে ভারতে আসে। রাইট অ্যান্সার অপশান ডি ইজ এর রাইট অ্যান্সার, অর্থাৎ 1942 সালে কিন্তু ক্রিপস মিশন বা ক্রিপস প্রস্তাব এটা কিন্তু ভারতে আসে। পরবর্তী কোশ্চেন দেখো, পাবলিক ইন্টারেস্ট কি লিটিগেশন, PIL, ওকে, এই ধারণার উৎপত্তি কোথায়, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া নাকি আয়ারল্যান্ড। তো কোশ্চেনের ধরনগুলো কিন্তু তোমরা দেখো কি টাইপের কোশ্চেন হয়, আমরা কিন্তু এই লেভেলটাকে ফলো করেই কিন্তু তোমাদের সেটগুলো দিই, মডেল সেটগুলো। তো রাইট অ্যান্সার কী হবে, রাইট অ্যান্সার অপশান বি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ধারণা থেকে কিন্তু এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এটা তৈরি হয়েছে, বা এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ধারণা থেকে নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাজের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান, সবাই জানো, কী কাব্যের জন্য, তিনি কিন্তু গীতাঞ্জলি লেখার জন্য কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পান। আচ্ছা তোমরা আমাকে এটা কমেন্টে জানাও, তিনি কত সালে এই নোবেল পুরস্কার পান, এবং ইনিই কিন্তু এশিয়ার মধ্যে, ভারতে তো প্রথম এবং এশিয়ার মধ্যেই প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান, তিনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে নোবেল পুরস্কার পান সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও। পরবর্তী কোশ্চেন দেখো, দুধে জীবাণু সৃষ্টি রোধ করতে 70 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস তাপমাত্রায় 15 থেকে 30 সেকেন্ডের জন্য গরম করে তারপর তৎক্ষণাৎভাবে অ্যাকচুয়ালি সরি একটু ঠান্ডা লেগেছে, তৎক্ষণাৎভাবে ঠান্ডা করার প্রক্রিয়াকে কি বলে, সবাই যেন এটা কি বলে, পাস্তুরাইজেশন। তো অ্যান্সার ইজ এ রাইট অ্যান্সার হচ্ছে পাস্তুরাইজেশন। ওকে, ক্যালসিফিকেশন এটা আলাদা জিনিস, অলঙ্কৃত ব্যাপারটা আলাদা, এখানে কিছু বলার নেই, যদিও আমি এখানে এক্সট্রা ডিটেলস কিছু এখন বলবো না, শুধুমাত্র কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। পরবর্তী কোশ্চেন দেখো, সংবিধান অনুযায়ী রাজ্যসভায় সদস্য সংখ্যা কত, 250, 240, 245, 260। তো রাজ্যসভায় বলেছে, তো রাইট অ্যান্সার কী হবে, রাইট অ্যান্সার অপশান এ 250, কিন্তু সংবিধান অনুযায়ী রাজ্যসভায় সদস্য সংখ্যা হচ্ছে 250।
যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, ধরো যে কোনো পদার্থ, ধরো মনে করলাম কার্বন কি করলো, কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করলো, কার্বন প্লাস O2 দিয়ে তৈরি করলো কি CO2, ক্লিয়ার, CO2 তৈরি করলো। বলছে একে কি বলে, দহন বলে, জারণ বলে, ফ্র্যাগমেন্টেশন বলে নাকি শ্বসন বলে? তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার একে কিন্তু অক্সিজেনের সাথে কোনো বস্তুর বিক্রিয়াকে বলা হয় দহন। দেখো জারণ বলা যাবে না, এবার দহন মানে অ্যাকচুয়ালি যে জারণ বলা মানে এটাকে বলে দহন, ব্যাপারটা হচ্ছে তোমার কি বলা হয়, সাবলিমেশন না, অ্যাকচুয়ালি কম্বাসন মানে দহন, ঠিক আছে, জারণ ব্যাপারটা আলাদা, ওকে, সেখানে ইলেকট্রনের চেঞ্জিং ব্যাপার আছে। তো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে উৎপাদন বা বন্টন দ্বারা মূল্য সংযোজনের প্রতিটি পর্যায়ে সংগৃহীত ড্যাশ করকে ট্যাক্স বলা হয়। আচ্ছা, মানে কি ট্যাক্স বলা হয় এটাই বলতে চাইছে। আচ্ছা, আরেকবার রিপিট করে দেখো কি বলেছে, উৎপাদন বা বন্টন দ্বারা মূল্য সংযোজনের প্রতিটি পর্যায়ে সংগৃহীত করকে ট্যাক্স বলা হয়। অ্যাকচুয়ালি কি ট্যাক্স বলা হয় এটাই বলতে চাইছে, উন্নত কর, পরোক্ষ কর, প্রত্যক্ষ কর নাকি মূল্য সংযোজন কর? তো এইরূপ ট্যাক্সকে কিন্তু বলা হয় মূল্য সংযোজন কর, ওকে। পরবর্তী কোশ্চেন দেখো, 1947 সালে জুডিশিয়াল অ্যাক্টিভিজম শব্দটি কে তৈরি করেন? স্বর্ণ সিং, বলবন্ত রায় মেহতা নাকি আর্থার স্লিঞ্জার নাকি মুন্ডো? তো কোশ্চেন কিন্তু দেখো এরকম লেভেলেরই কিন্তু হয়। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ আর্থার স্লেসিঞ্জার 1947 সালে যে জুডিশিয়াল অ্যাক্টিভিজম শব্দটি তৈরি করেন হচ্ছে আর্থার স্লেসিঞ্জার, ওকে। পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোন গ্রন্থটি অন্তঃস্রাবী গ্রন্থি, মানে দ্যাট মিন্স অন্তঃক্ষরা গ্রন্থি? পিটুইটারি গ্রন্থি, লালাক গ্রন্থি, ঘর্মগ্রন্থি নাকি চর্বি গ্রন্থি? তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি এটা কোনটা? সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি, হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। আচ্ছা, পিটুইটারি থেকে কী কী হরমোন নিঃসৃত হয় সেগুলি কিন্তু তোমরা পড়বে, ওকে। পরবর্তী দেখো, বলছে কিডনিতে গঠিত ছোট পাথর ভেঙে সূক্ষ্ম কণা তৈরি করতে নিচের কোন পদ্ধতি ব্যবহার করা হয়? আমাদের যে কিডনিতে পাথর হয় সেই পাথরগুলো কী হয়, ছোট পাথরগুলো ভেঙে সূক্ষ্ম কণা তৈরি করতে নিচের কোন পদ্ধতি ব্যবহার করা হয়? ইনফ্রাসাউন্ড, আলট্রাসাউন্ড, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা, সায়েন্সের একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আলট্রা, তড়িৎচুম্বকীয় তরঙ্গ নাকি অতিবেগুনি রশ্মি? তো অ্যাকচুয়ালি কী ব্যবহার করা হয় সেখানে কিন্তু আলট্রাসাউন্ড ব্যবহার করা হয়, ওকে, আলট্রাসাউন্ড ব্যবহার করা হয়। পরবর্তী কোশ্চেন দেখো, স্টক এক্সচেঞ্জের একজন নিবন্ধিত সদস্য যিনি তার ক্লায়েন্টের পক্ষে, ক্লায়েন্ট মানে তুমি যার মানে, আচ্ছা পুরোটা পড়ি, ক্লায়েন্টের পক্ষে শেয়ার বা সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করেন, ক্লায়েন্টের পক্ষে। আচ্ছা, ক্লায়েন্ট মানে হচ্ছে এখানে যে মানে ধরো আমি একজন নিবন্ধিত সদস্য স্টক এক্সচেঞ্জের, তো আমার ক্লায়েন্ট মানে হচ্ছে আমার তরফ থেকে সেইখানে আমরা স্টকে মার্কেটে ব্যবসা করি, মানে আমার যে ক্লায়েন্ট, দ্যাট ইজ আমার থ্রু দিয়ে যে আমি ধরো মনে করো এজেন্ট, আমার যে এজেন্ট বা আমি যে ক্লায়েন্টকে নামিয়েছি মার্কেটে, এটা হচ্ছে ক্লায়েন্ট, ঠিক আছে। তো বিক্রি করেন এবং লেনদেনের মোট মূল্যের উপর কমিশন নেয়, তাকে কি বলে? মানে আমি যেহেতু সে আমার থ্রু দিয়ে কাজ করছে তাহলে আমি হচ্ছে এজেন্ট, ক্লিয়ার। আর মনে করো সে আমার কাছে বলেছে আমি তোমাকে এত টাকা দিলাম, তুমি আমার শেয়ারটাকে দেখাশোনা করো, তো এই যে আমি একটা কমিশন পাবো তার কাছ থেকে, তাই না? কমিশন ছাড়া তো কিছু কাজ হয় না, একটা কমিশন পাবো, তো এইটাকে কি বলা হয়? মুদ্রাস্ফীতি নাকি কমিশন ব্রোকার নাকি মুদ্রাস্ফীতি, আচ্ছা দুবার একই হয়ে গেল, নাকি কর্মসংস্থান? তো বুঝতেই পেরেছো যারা এই মাঝখানে কাজ করে, যেমন একটা এক্সাম্পল দিয়ে যে এঞ্জেল, তোমাকে বিভিন্ন অ্যাড দেয়, এঞ্জেল ওয়ান্স, তারপরে ধরো মিউচুয়াল ফান্ড, ঠিক আছে। তো এগুলো কি? এগুলো অ্যাকচুয়ালি কমিশন ব্রোকার, এদেরকেই ব্রোকার বলা হয় যারা ওই কমিশনটা খায়, ক্লিয়ার? তো আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেন দেখো, তাহলে দেখো কত বাস্তব কোশ্চেন নিয়ে কিন্তু তোমার কোশ্চেন আছে, খুব বাস্তবের ছোট ছোট জিনিসগুলো। নিচের কোনটি বক্সিংয়ের সঙ্গে জড়িত? ফিফা, FIVB নাকি FIBA নাকি AIBA? তো বক্সিংয়ের সঙ্গে জড়িত কোনটা? বক্সিংয়ের সঙ্গে জড়িত হচ্ছে অপশান ডি, AIBA। তোমরা কমেন্টে জানিও যে এই যে AIBA এর সম্পূর্ণ নাম কি? AIBA এর সম্পূর্ণ নাম। চলো পরবর্তী কোশ্চেন, সুলতান আজলান শাহ কাপ, আচ্ছা এটাও পড়িয়েছি তোমাদের। সুলতান আজলান শাহ কাপ নিচের কোন খেলার সঙ্গে সম্পর্কিত? হকি, বাস্কেটবল, ভলিবল নাকি ব্যাডমিন্টন? তো রাইট অ্যান্সার হকি খেলার সাথে জড়িত কিন্তু এই সুলতান আজলান শাহ কাপ। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের অভ্যন্তরীণ অঞ্চলগুলি চরম জলবায়ু অনুভব করে,
মানে ভারতের যে অভ্যন্তরীণ অঞ্চল তার মধ্যে কোনটা কোন ক্ষেত্রে চরম জলবায়ু অনুভব করে? বলছে বিষুব রেখা থেকে দূরত্বের কারণে, নাকি কর্কটক্রান্তি রেখার দূরত্বের কারণে, হিমালয় থেকে দূরত্বের কারণে, কি সমুদ্র থেকে দূরত্বের কারণে? কিসের কারণে ভারতের কিছু কিছু অঞ্চল চরম জলবায়ু অনুভব করে? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান ডি, সমুদ্র থেকে দূরত্বের কারণে সেই অঞ্চলগুলো কিন্তু চরম জলবায়ু তোমার অনুভব করে। পরবর্তী কোশ্চেন দেখো, সরি 1759 সালে মানে 1759 সালে আহমেদ শাহ আবদালির বিরুদ্ধে দেশ প্রতিশোধ নিতে ভারতে কে আসেন? বলছে মারাঠাদের থেকে, মৌর্যদের থেকে নিতে ভারতে ফিরে আসেন। আচ্ছা, ভারতে কে ফিরে আসেন? মারাঠাদের থেকে, মৌর্যদের থেকে, মুঘলদের থেকে, নাকি চালুক্য থেকে? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান এ, মারাঠারা কিন্তু মারাঠাদের থেকে কিন্তু 1759 সালে আহমেদ শাহ আবদালির বিরুদ্ধে এই মারাঠাদের থেকে প্রতিশোধ নিতে কিন্তু তিনি ভারতে ফিরে আসেন। পরবর্তী কোশ্চেন দেখো, পেনটা একটু ডিস্টার্ব করছে। দেখো 1932 সালে সমাবর্তন অনুষ্ঠানে ডিগ্রি গ্রহণের সময় ব্রিটিশ গভর্নরকে গুলি করে কে? মানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানে ডিগ্রি গ্রহণ করছিল বা কোনো একটা কিছু গ্রহণ করছিল, সেই গ্রহণের সময় 1932 সালে তখন ব্রিটিশ গভর্নরকে কে গুলি করেন? বীণা দাস, সুনীতি চৌধুরী, শান্তি ঘোষ, নাকি কল্পনা দত্ত? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান এ, অর্থাৎ বীণা দাস কিন্তু সেই যে গভর্নর যিনি কোনো একটা সমাবর্তন অনুষ্ঠানে ডিগ্রি গ্রহণ করছিলেন, তো সেই সময় বীণা দাস কিন্তু তাকে গুলি করে। তাহলে দেখো কী টাইপের কোশ্চেন হয় সেটা আন্দাজ করতে পারছো। তো কোনো কোশ্চেনই এই কোশ্চেনে আসতে পারে সেটা কিন্তু কেউ ধারণাই করতে পারে না, তাই কি না? আমরা তোমার আধুনিক হিস্ট্রি নিয়ে পড়ে থাকি, মডার্ন হিস্ট্রি কি ওই নেতাজি, গান্ধীজি, আর তোমার ওই জাতীয় কংগ্রেস, আর ওই কিছু আন্দোলন, অসহযোগ আন্দোলন, এর মধ্যেই ঘোরাফেরা করি। কিন্তু দেখো এর আগেও কিন্তু কয়েকটা সেক্টর আছে যেখানে কোশ্চেন হতে পারে। তো কোশ্চেন যে কোনো জায়গাতে হতে পারে। তো এই কারণে আমি কিছু অড হিস্ট্রি কোশ্চেন কিন্তু দিয়ে থাকি, কেননা কোশ্চেন এগুলো আসতে পারে, কোনো কিছুই বলা যায় না আসবে না। পরের কোশ্চেন দেখো, বলছে কার্বন ডাইঅক্সাইড অণুতে কার্বন পরমাণু এবং অক্সিজেন পরমাণুর ভরের অনুপাত কত? দেখো কার্বন ডাইঅক্সাইড অণুর বলেছে কার্বন পরমাণু, তাহলে কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি? CO2, আর অক্সিজেনের সংকেত কি? O2। ক্লিয়ার? তাহলে শুধু বলতে কার্বন পরমাণুর ভর, তাহলে কার্বন পরমাণুর ভর কত? কার্বন পরমাণুর যে পারমাণবিক ভর সেটা কত? সেটা হচ্ছে তোমার কার্বন হচ্ছে 714। ক্লিয়ার? আর অক্সিজেন পরমাণু বলেছে, দেখো অক্সিজেন পরমাণু বলেছে, তাহলে একটা অক্সিজেন মানে হচ্ছে দুটো অক্সিজেন, মানে সরি একটা অক্সিজেন অণু মানে দুটো, তাহলে পরমাণু কত হবে? 16। ক্লিয়ার? তো কত হবে? এটা 16। ওকে, আচ্ছা এবার দেখো, আমি যদি দেখো কোশ্চেনটা একটুখানি গড়বড় আছে, হয়তো ট্রান্সলেশনে গন্ডগোল করেছি। দেখো আমাকে বলেছে কার্বন ডাইঅক্সাইড অণুতে, আগে বিষয়টা ভালো করে বোঝো, কারণ অ্যান্সার তোমার অফিসিয়াল অ্যান্সার কীতে আছে? ও আচ্ছা, এটা তো 14 হবে না, এটা 12 হবে। ওকে, এটা হচ্ছে 12 হবে। তো যদি 12 হয়, আমি 12:16 যদি ক্যালকুলেশন করি, অফিসিয়াল অ্যান্সার কীতে সি আছে, কিন্তু সি মিলাতে গেলে আমি না এটাই মিলিয়ে দেবো, হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু আমি যদি 12:16 করি, আমাকে বলেছে কার্বন পরমাণু এবং অক্সিজেন পরমাণু বলেছে। যদি পরমাণু বলে তাহলে কিন্তু এই অক্সিজেনটা ভেঙে কিন্তু অক্সিজেন O+O হয়, আর এটাকে বলা হয় পরমাণু। তাহলে সেক্ষেত্রে কার্বন হচ্ছে 12 হয় আর অক্সিজেন হচ্ছে 16 হয়। যদি আমি এটাকে 4 দিয়ে কাটাকাটি করি, তাহলে তোমার হয় 4 দিয়ে করলে 3 4 12 4 4 16, তো 3:4 হয়। সেই হিসেবে এখানে অ্যান্সারে কোথাও 3:4 নেই। ক্লিয়ার? তাহলে 3:8 দিয়েছে। তাহলে এটার অ্যান্সার করতে গেলে এইখানে কিছুটা চেঞ্জ করতে হবে। কি দেখো, এই যে কার্বন ডাইঅক্সাইড অণুতে বলেছে কার্বন পরমাণু এবং অক্সিজেন অণু হবে, এখানে কিন্তু পরমাণু হবে না। যদি অক্সিজেন অণু বলে, বা যদি এরকমও বলে যে কার্বন ডাইঅক্সাইডের অণুতে কার্বন ও অক্সিজেনের ভরের অনুপাত কি, যদি এটাও বলে তাও হতো। কিন্তু যদি পরমাণুর ভরের অনুপাত বলে তাহলে কিন্তু এটা অ্যান্সার হয় না। দেখো অণু যদি বলে, যদি এরকম বলে যে কার্বন ডাইঅক্সাইড অণুতে, যেমন একটা পেজ নিই, ধরো এটা মনে করো CO2, এটা CO2, তা CO2তে কী আছে? একটা কার্বন আছে আর একটা অক্সিজেন অণু আছে। ক্লিয়ার? যদি এরকম বলে যে কার্বন ও অক্সিজেনের ভরের অনুপাত কত, তাহলে কি করতে হবে? দেখো কার্বনের ভর কত? কার্বনের ভর হচ্ছে 12, আর অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে যেহেতু 2 গুণ আছে, তাহলে তখন আণবিক ভর কত হয়ে যাবে? 32 হয়ে যাবে। আর যদি এটা 12:32 হয়, তবেই 4 দিয়ে কাটলে 3:8 হয়। তা আমার মনে হয় তোমাকে কোশ্চেনটা সেটাই চেয়েছে, এই কারণে অ্যান্সার হবে 3:8। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিন্তু এটা হচ্ছে কোশ্চেনটা দেওয়া উচিত ছিল এরকম যে কার্বন ডাইঅক্সাইডের অণুতে কার্বন এবং অক্সিজেনের ভরের অনুপাত কত।
ঠিক আছে, তখন আমাকে ধরে নিতে হবে যে কার্বনের পারমাণবিক ভর চেয়েছে আর অক্সিজেনের আণবিক ভর চেয়েছে। ক্লিয়ার? তো সে আমি বুঝিয়ে দিলাম ব্যাপারটা কি, তো সেইভাবে কোশ্চেনটা কিন্তু তোমরা ডিল করবে। তো অ্যান্সার হবে 3:8। পরবর্তী কোশ্চেন দেখো, পৃথিবীর ব্যাসার্ধ কত? দেখো এই টাইপের কোশ্চেনও, এটা রেলের কিন্তু কোশ্চেন, অফিসিয়াল কোশ্চেন কিন্তু, মানে রেলের 2019-এ আরপিএফ এই কোশ্চেনটা এসেছিলো। তো সব ধরনের কোশ্চেন আসতে পারে। পৃথিবীর ব্যাসার্ধ চেয়েছে 8.37 মিলিয়ন, 6.37 নাকি 5.37 নাকি 7.37। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান বি, এটা কিন্তু 6.37 মিলিয়ন কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ। সেরকম পৃথিবীর ভরও চাইতে পারে। ক্লিয়ার? তারপরে এটাও চাইতে পারে যে পৃথিবীর কত অংশ স্থল আছে, কত অংশ জল আছে। তো সব ধরনের কোশ্চেনই ইম্পর্টেন্ট বর্তমানে। পরবর্তী কোশ্চেন দেখো, মাইক্রোসফট কি? মাইক্রোসফট শুভলক্ষ্মী মাইক্রোসফট শুভলক্ষ্মী, আচ্ছা যাই হোক, একজন বিখ্যাত মহিলা, তিনি মাইক্রোসফট শুভলক্ষ্মী। যাই হোক, আমার মনে হচ্ছে এটা কোনো গণ্ডগোল আছে। যাই হোক, একজন বিখ্যাত মহিলা শুভলক্ষ্মী বলে একজন, তিনি কিসের সঙ্গে জড়িত? খেলাধুলো, অভিনয়, রাজনীতি, সঙ্গীত। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার তিনি কিন্তু অপশন ডি অর্থাৎ সঙ্গীতের সাথে জড়িত। এবার তার নাম যে মাইক্রোসফট কিনা আমার একটু মনে হচ্ছে এখানে কোনো মিস্টেক হয়েছে, তবে শুভলক্ষ্মী তিনি কিন্তু সঙ্গীতের সাথে জড়িত। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের নির্বাচন কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? আজকেই তোমাদের গ্রুপ 13 সেটা আমি এটা করালাম। তো কত সালে গঠিত হয় নির্বাচন কমিশনার? তোমরা আশা করি সকলেই এটা পারবে। অপশান বি, 1950 সালে কিন্তু এই নির্বাচন কমিশন তোমার প্রতিষ্ঠিত হয়। এবং এটাও বলেছিলাম যে প্রথম নির্বাচন হয় কত সালে? 1950 সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম নির্বাচন হয় কত? 1951 সালে কিন্তু প্রথম নির্বাচন হয়। ক্লিয়ার? আর প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন সেটা তোমাদের চেয়েছিলাম, তো তোমরা কমেন্টে জানাবে। ডুরান্ড লাইন ছিল ব্রিটিশ ভারত ও ভারতের মধ্যে সীমারেখা। কি বলছে? ডুরান্ড লাইন ছিল ব্রিটিশ ভারত ও ভারতের মধ্যে সীমারেখা। আচ্ছা, বলছে ব্রিটিশ ভারত ও কার মধ্যে সীমারেখা, এটা চেয়েছে। ভারতের মধ্যে কার সীমারেখা? ডুরান্ড লাইন কার? ভারত আর আফগানিস্তানের মধ্যে। তো রাইট অ্যান্সার অপশান এই যে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? উদ্ভিদ জীবনের উপস্থিতি, জলের উপস্থিতি, নীল আকাশের উপস্থিতি নাকি অক্সিজেনের উপস্থিতির জন্য পৃথিবীকে নীল গ্রহ বলা হয়? তো রাইট অ্যান্সার অপশান বি, অর্থাৎ জলের উপস্থিতি থাকার জন্য কিন্তু পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। পরবর্তী কোশ্চেন দেখো, 2014 ফিফা বিশ্বকাপে গোল্ডেন বল পুরস্কার কে জিতেছেন? তো দিতেই পারে 2014 ফিফা বিশ্বকাপ, না দেওয়ার কিছু নেই। মিরোস্লাভ ক্লোজ নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নাকি জেমস রুদ্রিগেজ নাকি লিওনেল মেসি? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান ডি, অর্থাৎ মেসি কিন্তু এই 2014 যে ফিফা বিশ্বকাপ গোল্ডেন বল পুরস্কার পেয়েছিলেন লিওনেল মেসি 2014 ফিফা বিশ্বকাপে। স্বাধীনতার পূর্ব ভারতের নামধারী শক্তিশালী জমির মালিকদের জন্য কোন শব্দটি ব্যবহার করা হতো? হাবিলদার, আমলা, জোতদার নাকি রাজা? তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার অপশান ডি, তাদের কিন্তু রাজা নামধারী, মানে রাজা শব্দটি তাদের ক্ষেত্রে জড়িত ছিল, যারা শক্তিশালী জমির মালিক ছিল, স্বাধীনতার পূর্ব নামধারী। ওকে, তাদেরকে রাজা বলা হতো। পরবর্তী কোশ্চেন, লোকসভা দেশ নামেও পরিচিত। আমাদের যে ভারতের যে লোকসভা সেটা কি নামে পরিচিত? জেনারেল হাউস, পিপলস হাউস নাকি হাউস অফ লর্ডস নাকি প্রতিনিধি পরিষদ? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান বি, পিপলস হাউস নামে পরিচিত কিন্তু আমাদের লোকসভা। পরবর্তী কোশ্চেন দেখো, ইন্দোনেশিয়ার মুদ্রা কি? তো এটা সবাই জানো, আজকেও করালাম। ইন্দোনেশিয়ার রাজধানী তোমরা জানো জাকার্তা। আর ইন্দোনেশিয়ায় কিন্তু এই আসিয়ান যে সংস্থাটা, তার সদর দপ্তর হচ্ছে তোমার কোথায়? জাকার্তায়, ইন্দোনেশিয়ার জাকার্তায়। তো ইন্দোনেশিয়ান মুদ্রার নাম কি? ইন্দোনেশিয়ান রুপিয়া। পরবর্তী কোশ্চেন দেখো, মানুষের চোখে আলো প্রবেশ করার আলোর পরিমাপ নিয়ন্ত্রণ করে, মানে মানুষের চোখে তো আলো প্রবেশ করে, সেই আলোটা কি পরিমাণ প্রবেশ করবে? কম পড়বে না বেশি প্রবেশ করবে? তো এটাকে কে নিয়ন্ত্রণ করে? দেখো, লেন্স তো প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। রেটিনা তো অ্যাকচুয়ালি চোখে প্রতিবিম্ব যেখানে গঠিত হবে সেটা হচ্ছে রেটিনা। আইরিশ, কার্নিয়া আলাদা কাজ। তো রাইট অ্যান্সার কি? আইরিশ কিন্তু এই চোখে যে আলো প্রবেশ করবে, কতটা প্রবেশ করবে তাকে তার মাধ্যম হিসাবে বা তাকে তোমার কন্ট্রোল করে হচ্ছে আইরিশ। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের বৃহত্তর মাংস উৎপাদনকারী রাজ্য বর্তমানে? উত্তরপ্রদেশ, বর্তমানে বলতে 2019-এর সাপেক্ষে উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, বিহার। তো 2019-এর সাপেক্ষে এর রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ, অর্থাৎ উত্তরপ্রদেশ কিন্তু তোমার হচ্ছে বৃহত্তর মাংস উৎপাদনকারী রাজ্য বর্তমানে উত্তরপ্রদেশই। ওকে, উত্তরপ্রদেশের রাজধানী, এদের রাজধানীগুলো তোমরা জানো নিশ্চয়ই, রাজধানীগুলো একটু মনে রাখবে, দিতেই পারে, না দেওয়ার কিছু নেই।
2018 সালে শীতকালীন যে অলিম্পিক গেমস হয়েছিল সেটা বলছে নিচের কোন স্থানে অনুষ্ঠিত হয়েছিল 2018 সালের শীতকালীন অলিম্পিক গেমস। দেখো 2019 সালে পরীক্ষা হয়েছিল, তার আগের বছরের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স। তো রেল কিন্তু খুব আগের মানে কারেন্ট অ্যাফেয়ার্স মানে কারেন্টই দেয়, এটুকু বলে দিলাম। পিয়ংচ্যাং, টোকিও, পিয়ংইয়ং নাকি রিও ডি জেনেরিও? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান এ অর্থাৎ পিয়ংচ্যাং। এইখানে কিন্তু 2018 সালের যে শীতকালীন অলিম্পিক গেমস হয়েছিল সেই জায়গা হচ্ছে পিয়ংচ্যাং। পরবর্তী কোশ্চেন দেখো, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি IOC এ প্রথম ভারতীয় মহিলা সদস্য কে হয়েছিলেন? নীতা আম্বানি, তা তো নাই, বুলা চৌধুরী, অঞ্জলি ভাগবত নাকি সানিয়া মির্জা? তো রাইট অ্যান্সার আচ্ছা নীতা আম্বানি হয়েছিল, নীতা আম্বানি হয়েছিল, ঠিক ঠিক ঠিক। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির IOCর প্রথম ভারতীয় মহিলা সদস্য হয়েছিল নীতা আম্বানি। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্বকারী প্রথম ভারতীয় মহিলা। আশা করি এই কোশ্চেন সকলের জানা। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার দেখো অ্যানি বেসান্ত আছে, অ্যানি বেসান্ত থাকলে অ্যানি বেসান্তই হবে। আচ্ছা না, অ্যানি বেসান্ত এখানে কী বলেছে? ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন সভাপতির প্রথম ভারতীয় মহিলা বলেছে। আমি বারবার করে বলছি, যদি প্রথম মহিলা বলতো তাহলে হতো অ্যানি বেসান্ত, কিন্তু বলেছে ভারতীয় মহিলা, তাহলে কী হবে? সরোজিনী নাইডু। আশা করি তোমাদের এটা সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা যারা আমাকে ফলো করছে এতদিন ধরে। নিচের কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়? তো দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয়? এটা কিন্তু গোদাবরী। আচ্ছা এটা তোমরা গোদাবরী দ্বীপকেই হবে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার। সরি, এটা গোদাবরী বদ্বীপ হবে না, এটা হচ্ছে তোমার কাবেরী ডেল্টা, তাই না? কাবেরী ডেল্টা যেটা তামিলনাড়ুর কাছাকাছি অবস্থিত, তাই না? কাবেরী ডেল্টা এটা হচ্ছে তোমার দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার। ক্লিয়ার? আর দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? আমি সেই হিসাবে বলে দিয়েছি, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় তোমার গোদাবরী নদীকে, তাই না? আমি সেই হিসাবে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার গোদাবরী বদ্বীপ কিনা, তো এটা কাবেরী ডেল্টা হবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, খার্তুম কোন নদীর তীরে অবস্থিত? খার্তুম ড্যাশ নদীর তীরে অবস্থিত। আচ্ছা নাইজার, আমাজন, নীল নাকি গঙ্গা? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান সি অর্থাৎ নীল নদীর তীরে তোমার কিন্তু খার্তুম অবস্থিত, নীল নদীর তীরে। পরবর্তী কোশ্চেন, ভারতে উৎপাদিত সিল্কের বেশিরভাগ প্রকার হলো, আচ্ছা সেই প্রকারটা কেমন? তসর, ইরি, মুগা নাকি তুঁত সিল্ক? তো কীরকম সিল্ক পাওয়া যায়? সেটা হচ্ছে অপশান ডি, তুঁত সিল্ক। কিন্তু ভারতে উৎপাদিত যত সিল্ক আছে তার মধ্যে তুঁত সিল্ক বেশি পরিমাণে পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন, নিচের মধ্যে কে চণ্ডীগড় শহরের স্থপতি? দেখো চণ্ডীগড় যে শহর তার স্থপতি দিয়েছে, তাহলে ভাবো জিকের কোথায় এসে দাঁড়িয়েছে জিকের কোশ্চেন। হারবার্ট বেকার। তাহলে যেসব শহর গুরুত্বপূর্ণ শহর আছে তার যে স্থপতি তারা কে কোন শহর স্থাপন করেছেন, যেমন আগ্রা, দিল্লি, এগুলো খুব গুরুত্বপূর্ণ, সেইগুলো আমি তোমাদের দিতে থাকবো ধীরে ধীরে। তো রাইট অ্যান্সার কী হবে? হারবার্ট বলছে লুইস ক্যারিয়ার নাকি লুইটেন্স নাকি লে ক্রুজবিয়ার না কি কর্বুশিয়ার? ওকে, লে কর্বুশিয়ার। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান ডি অর্থাৎ লে কর্বুশিয়ার। ইনি কিন্তু এই চণ্ডীগড় শহরটি প্রতিষ্ঠা করেন বা স্থপতি ছিলেন। রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে? 25 বছর, 40 বছর, 30 বছর নাকি 35 বছর? তো রাইট অ্যান্সার কী হবে? অপশান সি 30 বছর ন্যূনতম তোমার বয়স কিন্তু হতে হবে রাজ্যসভার সদস্য হওয়ার জন্য। আর লোকসভার সদস্য হওয়ার জন্য কত? লোকসভার সদস্য হওয়ার জন্য কিন্তু কত? 25 বছর কি না? এটা কমেন্টে জানিয়ে তো লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? ভোক্তা সুরক্ষা আইন, এটা উপভোক্তা সুরক্ষা আইন হবে, ঠিক আছে? উপভোক্তা সুরক্ষা আইন কত সালে কার্যকর হয়? 1986, 1990, 1991 নাকি 1985? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান এ 1986, 1986 সালে কিন্তু এই উপভোক্তা সুরক্ষা আইন কিন্তু পাস হয়। অ্যাঙ্গোরা, আলপাইন এবং নুবিয়ান ড্যাশের উদাহরণ। এটা কিসের উদাহরণ? এটা কি বিড়ালের জাত? এটা ধরনের বিড়ালের কোনো প্রজাতি, এটা জাত বলে ভুল হবে, এটা প্রজাতি হবে। ওকে, বিড়ালের প্রজাতি নাকি মহিষের প্রজাতি নাকি গরুর প্রজাতি নাকি ছাগলের প্রজাতি? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান ডি ইজ রাইট অ্যান্সার। এটা হচ্ছে এক ধরনের ছাগলের প্রজাতি, কি অ্যাঙ্গোরা, আলপাইন এবং নুবিয়ান, এগুলো হচ্ছে ছাগলের প্রজাতি। তাহলে সেরকমভাবে বিভিন্ন তোমাদের আরও বিভিন্ন কোশ্চেন আসতে পারে যে তোমার যেসব মুরগি বেশি ধরো মাংস উৎপাদনকারী যেসব তোমার মুরগি তার নাম কি, এরকম টাইপের কোশ্চেনও কিন্তু আসতে পারে, যেখানে মাংস ও ডিম উভয় উৎপাদনকারী মুরগির নাম, এগুলো আসতে পারে। পদার্থের মৌলিক রূপ যাকে কি বলছে? পদার্থের মৌলিক রূপ। তা পদার্থের মৌলিক রূপ যাকে রাসায়নিক বিক্রিয়ায় সহজতর পদার্থে ভাঙা যায় না তাকে কি বলা হয়? নীতি, আইসোটোন তো তোমরা জানো, আইসোটোপ আলাদা, পলিমার তো ভেঙে মনোমার হয়ই। দেখো এখানে আমি জানি না, এখানে ট্রান্সলেট করে আমি প্রিন্সিপাল পেয়েছি, কিন্তু আমার মনে হয় এটা পদার্থের মৌলিক উপাদান কোনগুলো? মৌলিক রূপ, এটা
এখানে তো অপশানে দিয়েছে নীতি দিয়েছে, ক্লিয়ার, অপশানে নীতি দিয়েছে, কিন্তু আমি এর মাথা মুন্ডু ঠিক বুঝলাম না যে নীতি কী হিসাবে হয়, এখানে হয়তো কি আছে কি জানো, এটা নিয়ে আমি একটু কনফিউজড আছি, তাই তোমাদের এটা নিয়ে আমি কিছু বললাম না। ওকে, কেননা এবার যদি বলো তাহলে স্যার এটার অ্যান্সার কী হতে পারে, এটার অ্যান্সার দেখো, পদার্থ 3টে কণিকা নিয়ে গঠিত, মোটামুটি মূল উপাদান, যদি বলি মূল উপাদান কি, প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন, ক্লিয়ার। এবার প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এদেরকে আর ভাঙা যায় না, মানে প্রোটন, ইলেকট্রনকে ভেঙে আর কিছু পাওয়া যায় না, তবে আরও ছোটো ছোটো অংশে পাওয়া যায়, ভাঙা যায়, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এর ভেঙে, এছাড়াও পাই মেসন কণা, ঠিক আছে, পজিট্রন, এগুলো কণা পাওয়া যায়, কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে কিন্তু ভেঙে আর কিছু পাওয়া যায় না। তো এই মৌলিক উপাদান ওরকম কিছু হওয়া উচিত ছিল, এখানে জানি না কি দিয়েছে। তো ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, ভারতে জনস্বার্থ মামলার পিআইএল ধারণার প্রবর্তক কে? বিচারপতি VR কৃষ্ণ আইয়ার এবং P সদাশিবম, নাকি বিচারপতি PN ভগবতী এবং MN রায়, নাকি বিচারপতি সদাশিবম, P সদাশিবম এবং PN ভগবতী, নাকি বিচারপতি VR কৃষ্ণ আইয়ার এবং PN ভগবতী? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান ডি, বিচারপতি VR কৃষ্ণ আইয়ার এবং PN ভগবতী। এনারাই কিন্তু যে ভারতের যে জনস্বার্থ মামলা, এই মামলার ধারণার প্রবর্তক হচ্ছে বিচারপতি VR কৃষ্ণ আইয়ার, একটু মনে রেখো, এবং PN ভগবতী। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের রাষ্ট্রপতি পদের মেয়াদ কত? 6 বছর, 4 বছর, নাকি 5 বছর, 10 বছর? তো রাষ্ট্রপতি পদের মেয়াদ সবাই জানো, রাইট অ্যান্সার অপশান সি, তিনি কিন্তু 5 বছরের জন্য নির্বাচিত হন এবং পুনরায় যদি মনে করেন পুনরায় নির্বাচিত হতে পারেন। কোনো টিস্যু কাণ্ডে, কোন টিস্যু কাণ্ডে রিং গঠনে এবং গাছের শিকড়ের বৃদ্ধিতে সহায়ক? বলতে চাইছে এটাই যে অনেক কটা টিস্যু আছে, তোমরা জানো, প্যারেনকাইমা কলা আছে, এপিক্যাল মেরিস্টেম আছে, মানে স্থায়ী কলা, ভাজক কলা, এই যে ব্যাপারটা আছে, তো এগুলো বলছে পার্শ্বীয় মেরিস্টেম মানে পার্শ্বীয় ভাজক কলা, নাকি প্যারেনকাইমা, নাকি এপিক্যাল ভাজক কলা, নাকি ইন্টার ক্যালোরি ভাজক কলা? মানে পার্শ্বীয় আছে, একটা অগ্রস্থ আছে, একটা তোমার অগ্রস্থ, পার্শ্বীয়, আর একটা হচ্ছে তোমার কি আছে, আর একটা, তো এই আরেকটা আছে নিবেশিত ভাজক কলা, ক্লিয়ার। তো রাইট অ্যান্সার কী হবে? বলছে কোন টিস্যু, এদের মধ্যে এই যে যতগুলো আমি টিস্যু বললাম, তা বলছে কোন টিস্যু, এখানে একটা কমা হওয়া উচিত, কোন টিস্যু কাণ্ডে রিং গঠনে এবং গাছের শিকড় বৃদ্ধিতে সহায়ক? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, অর্থাৎ পার্শ্বীয় যে ভাজক কলা, তো সেই ভাজক বা সেই টিস্যু কিন্তু কাণ্ডে রিং গঠনে এবং গাছের শিকড় বৃদ্ধিতে সহায়ক। রিং গঠনে বলতে আমরা গাছের রিং দেখে তো গাছের বর্ষ বলা হয়, যাকে বলা হয়, আমরা সেই গাছটা কত 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 জীবন ধরে গাছটা আছে সেটা আমরা বুঝতে পারি। তো ওই যে রিং গঠন, সেটা কিন্তু পার্শ্বীয় ভাজক কলার কাজ। কলম্বিয়া মালভূমি কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, নাকি এশিয়া? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, অর্থাৎ উত্তর আমেরিকায় কিন্তু এই কলম্বিয়া মালভূমি কিন্তু অবস্থিত। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে একক জ্বালানি উৎস থেকে একই সাথে বিদ্যুৎ এবং তাপশক্তি উৎপাদনকে কি বলে? সহপ্রজন্ম, হাইব্রিড প্রযুক্তি, অসমোসিস, নাকি রিজার্ভ ইঞ্জিনিয়ারিং? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার সহপ্রজন্ম, এটাই তোমার দিয়েছে অফিসিয়াল অ্যান্সার কিতে। এটা হচ্ছে সহপ্রজন্ম, মানে একই জ্বালানি উৎস থেকে আমি একই সাথে বিদ্যুৎও তৈরি করছি, আবার তাপশক্তিকেও কাজে লাগাচ্ছি বা তাপশক্তি উৎপাদন করছি, তো এটাকে বলা হয় সহপ্রজন্ম। দেখো অসমোসিস ব্যাপারটা আলাদা। অসমোসিসটা কি একটু বলি, ধরো সাপোজ এই যে তোমাকে দিতে পারে, অসমোসিস থেকে একটা উদাহরণ দিল, ধরো সাপোজ তোমাকে বললো যে একটি জলের মধ্যে আমি কিশমিশ রেখে দিলাম, তো কিশমিশ রেখে দিলে কি হয়, কিশমিশটা পরের দিন সকালে কি উঠে কি দেখো, তো কিশমিশটা ফুলে যায়। তাহলে এই যে কিশমিশটা ফুলে গেল, তো এটা কোন পদ্ধতিতে এই ঘটনাটা ঘটে? তো এই যে ব্যাপারটা, এটাই কিন্তু অসমোসিস পদ্ধতি, ক্লিয়ার। তারপরে ধরো সমুদ্রের যে মাছ, সমুদ্রের মাছকে আমরা যদি পুকুরে ফেলি, তাহলে মাছগুলি মারা যায়। তো মারা যায় এই কী কারণে? অ্যাকচুয়ালি কী হয়, সমুদ্রের জলের ঘনত্ব বেশি, তো মাছের দেহে বেশি থাকে, তো মানে কম ঘনত্ব থেকে মাছের দেহে জল বেশি ঘনত্বযুক্ত চলে যায়, তাহলে পুকুরের জল কম ঘনত্ব, তো এই কারণে পুকুরের জল কী হয়, মাছের দেহে ঢুকে গিয়ে মাছটি ফেটে যায়, ক্লিয়ার, মানে তাদের যে বিভিন্ন কণিকা আছে সেগুলো ফেটে যায়। তো এটা কী জন্য হয়? তো এটাই কিন্তু অসমোসিস। তাহলে অসমোসিস ব্যাপারটা তোমরা বুঝলে। তাহলে আর এই যেটা বললাম সেটা হচ্ছে সহপ্রজন্ম। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতে প্রথম পৌর কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় কোথায়? কলকাতা, আহমেদাবাদ, বোম্বে, নাকি মাদ্রাজ? তো রাইট অ্যান্সার অপশান ডি, প্রথম পৌর কর্পোরেশন সেটা প্রতিষ্ঠিত হয় কিন্তু মাদ্রাজে। পরবর্তী কোশ্চেন দেখো, সংসদে বছরে কয়টি অধিবেশন বসে?
4টি, 3টি, 5টি নাকি 2টি সেশন বসে? অধিবেশন কয়টি বসে? তো রাইট অ্যান্সার অপশান বি, সেটা কিন্তু 3টি অধিবেশন বসে। সংসদে বছরে 3টি অধিবেশন বসে। কোন সময়? দেখো এইখানে কিন্তু মনে রাখবে যে দেখো একটা হয় তোমার অধিবেশনের 3টি নাম হয়, আমি এখানে এক্সট্রা ডিটেলস যাব না, পরে আমি তোমাদের আলোচনা করবো এই নিয়ে। 3টি অধিবেশন বসে, কিন্তু তোমরা মনে রাখবে কোন অধিবেশন কোন সময়ে বসে সেটা কিন্তু তোমরা, একটা বর্ষাকালীন অধিবেশন আছে, একটা শীতকালীন অধিবেশন আছে, হ্যাঁ, তো কোন অধিবেশন কোন সিজনে হয়, কোন সাল মানে কোন মান্থে হয় সেটা কিন্তু পরীক্ষায় দেয়, তোমাকে দিতে পারে শীতকালীন অধিবেশন কোন সময় থেকে কোন সময়, কালকে শীতকালীন অধিবেশন বলা হয়, তো এই টাইপের কোশ্চেনও কিন্তু দিতে পারে, সেগুলো কিন্তু দেখে রেখো। পরবর্তী কোশ্চেন দেখো, কোন দেশ 2021 সালে পুরুষদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছে? ইউএসএ, জাপান। 2021 সালের কারেন্ট অ্যাফেয়ার্স। আচ্ছা 2021 সালে কিন্তু আচ্ছা তখন অ্যাকচুয়ালি আয়োজন করবে, ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে আয়োজন করবে, মানে হয়তো অ্যাডভান্স আমরা জেনে যাই না, যেমন এখন 2026 সালে কী হবে, কোন কোন দেশ কী করবে আমরা অ্যাডভান্স জেনে যাচ্ছি, তো এরকম দিতেই পারে। 2019-এর কারেন্ট 19 সালে পরীক্ষাটা হয়েছিল, তো 2021 সালে, তার মানে তোমরা অ্যাডভান্স কিছুটা জেনে রাখবে, এটাও তোমাদের বলছি। তো অ্যাকচুয়ালি আয়োজন করবে কোন দেশ, যেটা আমাদের বর্তমানে হয়ে গেছে, ইউএসএ, জাপান, ভারত নাকি জার্মানি, কি পুরুষদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ, এটা রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান সি, ভারত, কিন্তু এটা ভারতে কিন্তু হয়ে গেছে পুরুষদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ 2021 সালে। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের যে তোমাদের প্রিভিয়াস ইয়ার নিয়ে বলেছি মাঝে মাঝে দেবো, তো এরপরে আবার একটা প্রিভিয়াস ইয়ার আসবে, এর মাঝখানে বিভিন্ন মডেল সেট দেবো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো কেমন লাগলো, এবং ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা নিউ তোমার ক্যান্ডিডেট আছো, দ্যাট ইজ নিউ সাবস্ক্রাইবার আছো, তারা কিন্তু অবশ্যই পুরনো ভিডিওগুলো, আগের ভিডিওগুলো দেখে নাও, তার কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু বিষয় আলোচনা করি। তো এর ফলে কি হয়, আমি প্রত্যেকটা ভিডিওতে তো তোমাদের একই বিষয় তো বারবার আলোচনা করতে পারবো না, তো সেগুলো তোমরা কিন্তু জানতে পারবে না। তো সেই আলোচনাগুলো থাকলে কিন্তু তোমরা, যখন আমি সেইখান থেকে কোশ্চেন দেবো, তো তোমরা কিন্তু সেই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে। আর সবসময় বলেছি যে তোমরা আগে, আমি তোমার টেলিগ্রাম চ্যানেলে আমি অনেক ইয়েগুলো দিয়ে দিই, কোশ্চেনগুলো দিয়ে দিই, তোমরা আগে এটাও করতে পারো যারা অনেক দিন ধরে প্রিপারেশনে আছো, তো আগে কোশ্চেনগুলো দেখে নিয়ে তোমরা অ্যান্সারটা কোনো খাতায় করলে, পরে আমার ভিডিও থেকে অ্যান্সারটা মিলিয়ে নিলে, দেখলে, এক্সট্রা তথ্যগুলো লিখে রাখলে, এটাও তোমরা করতে পারো। ওকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।